Kidney Foundation, Professor Anwar Rashid, Professor Jeremy Chapman, Professor Lavin Rubel, Professor Korea, Professor Insa Moon. So, so everyone present here. So I think the message we are going to give you, let me say what we want you to know. So I will say it in Bengali. So please forgive me for speaking in Bengali because it will be easier for them to understand if I speak in Bengali. আমাদের দেশে প্রতি বছর 40 থেকে 50,000 মানুষ মারা যাচ্ছে কিডনি ফেলিয়ার হয়ে। এবং আমাদের দেশে প্রায় 2 কোটি লোক বিভিন্ন রকমের কিডনি রোগে ভুগতেছেন। এবং যখন একটা মানুষের কিডনি নষ্ট, 2টা কিডনি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু বেঁচে থাকার উপায় হচ্ছে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন। 2টা চিকিৎসাই কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। ডায়ালাইসিস আপনারা জানেন যে ডায়ালাইসিস করতে প্রতি সরকারি হাসপাতালে হয়তো একটু কম লাগে, কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে 4 থেকে 5,000 টাকা লাগে প্রতিবার ডায়ালাইসিস। সপ্তাহে 3 দিন করে ডায়ালাইসিস করতে হয় এবং সেটা দেখা যায় যে কিছুদিন পরে সব যারা ডায়ালাইসিস করে সেই পেশেন্টদের তাদের ঘর বাড়ি জমি জমা সব বিক্রি করে ফেলতে হচ্ছে। সুতরাং উনি যখন ডায়ালাইসিস করতে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন সমস্যা থেকে আমরা জানি যে যারা ডায়ালাইসিস শুরু করেন তাদের প্রায় 75% মানুষই 6 মাস থেকে 1 বছর পরে ডায়ালিসিস বন্ধ করে দিতে বাধ্য হন, কারণ তাদের হাতে আর টাকা নাই। ডায়ালিসিস বন্ধ করে দিতে বাধ্য হন এবং তারা যখন মারা যান, শুধু তারাই মারা যান তা না, ডায়ালিসিস বন্ধ করে তাদের পুরো পরিবারটা পথে বসে যায়। সুতরাং আমাদেরকে এই জন্য কিডনি রোগীদেরকে সাহায্য করতে চাইলে আমাদেরকে আসলে যেটা প্রথমে করতে হবে সেটা যে কিডনি রোগকে অনেক আগে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে শনাক্ত করতে হবে এবং সেগুলোকে আমরা চিকিৎসা দিয়ে যাতে তারা কিডনি ফেইলিয়ারের দিকে না যায় সেই চেষ্টা করতে হবে। সেই চেষ্টা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। আমি মনে করি যে সেই চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টা করার জন্য আমাদের এটা দরকার সেটা হচ্ছে যে আমরা স্ক্রিনিং প্রোগ্রাম যদি আমাদের দেশে শুরু করতে পারি এবং সেটা হচ্ছে টার্গেট পপুলেশন, মানে কাদের সবার করার প্রয়োজন নাই, কাদের যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের কিডনি সমস্যা হচ্ছে কিনা, যাদের ব্লাড প্রেশার আছে তাদের কিডনি সমস্যা হচ্ছে কিনা, যাদের জীবনে কোনোদিন কিডনি রোগ হয়েছিল ছোটবেলায় তাদের কিডনি সমস্যা হচ্ছে কিনা, প্রস্রাবের সঙ্গে যাদের প্রোটিন যায় তাদের কিডনি সমস্যা আছে কিনা, এবং যাদের পরিবারে কিডনি রোগের ইতিহাস আছে তাদের কোনো কিডনি সমস্যা হচ্ছে কিনা। এইগুলো তাদেরকে যদি আমরা স্ক্রিন করতে পারি, মানে পরীক্ষা করতে পারি, কয়েকটা জিনিস পরীক্ষা করলেই হবে। একটা হচ্ছে আপনার ব্লাড সুগার, ব্লাড প্রেশারটা মাপতে হবে, ওনার মানে স্টিক দিয়ে ইউরিনের প্রোটিন যাচ্ছে বের করতে পারি, এবং আমরা হাতে আপনারা জানেন যে ছোট্ট গ্লুকোমিটার দিয়ে আমরা ব্লাড সুগার কেমন সেটা বের করতে পারি। এই কয়েকটা জিনিস করে আমরা কিন্তু পেশেন্ট এগুলোকে আগে ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট করে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে হবে এবং চিকিৎসা করে যাতে তাদের কিডনি ফেলিয়ার থেকে তাদেরকে রক্ষা করা যায় এবং কিডনি ফেলিয়ার হলেও যেটা অনেক দিন পরে হয় তাতে তাদের আয়ু অনেক বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে যে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সুতরাং আমাদের ওই কাজটা করা প্রয়োজন, প্রিভেনশন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিডনি রোগ প্রতিরোধ করতে হবে, কারণ আমরা সব রোগী চিকিৎসা করতে পারবো না, আমাদের দেশের সম্পদ কম, আমাদের দেশে মানুষের আর্থিক সামর্থ্য অনেক কম। 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কিডনি যখন আপনার ফেল করেই যাবে তখন তো আপনাকে কিডনি ট্রান্সপ্লান্টেশন কিংবা ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিসের চেয়ে ট্রান্সপ্লান্টেশন করা ভালো। কেন ভালো? কারণ হচ্ছে ট্রান্সপ্লান্টেশন করলে আপনার যে জীবন যাত্রার যে মানটা থাকবে সেই মানটা ডায়ালাইসিসের চেয়ে অনেক ভালো। আপনি অনেক বেশি সুস্থ মানুষের মতন আপনি চলাফেরা করতে পারবেন এবং অনেক বেশি সুস্থ মানুষের মতন আপনি জীবন নির্বাহ করতে পারবেন। তো সেই জন্য ট্রান্সপ্লান্টেশনটা আমরা মনে করি যে ডায়ালাইসিসের থেকেও যদি পারা যায় আগে করা যদি সম্ভব হয় আর কি। তখন ট্রান্সপ্লান্টেশন করতে গেলে যে সমস্যা সেটা হচ্ছে যে কিডনি দরকার। কিডনি তো আর নিউ মার্কেটে কিংবা হাতির কোলে পাওয়া যায় না, তো কিডনি তো মানুষের কাছ থেকে নিতে হবে। তো মানুষের কাছ থেকে আমরা কিডনি নিতে পারি 2টা ভাবে। একটা ভাবে হচ্ছে যে তাদের নিকট আত্মীয়রা যদি কেউ কিডনি দান করেন সেটা আমরা নিতে পারি কিডনি, সেটা দিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি এবং সেটা করা হয় সারা পৃথিবীতে করা হয়, আমাদের দেশেও করা হয়। আমাদের দেশে মূলত আমরা যে ট্রান্সপ্লান্টেশন গুলো করি সেগুলো সবই হচ্ছে নিকট আত্মীয়র কিডনি থেকে কিডনি নিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করা।
হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক সময় কিডনি পাওয়া যায় না, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে দিতে রাজি হন না, কিংবা ওরকম ব্লাড গ্রুপ মিলবে এরকম আত্মীয় স্বজন পাওয়া যায় না, ফলে আপনার কিডনি স্বল্পতা আছে, এবং কিডনি স্বল্পতার জন্য কিন্তু ট্রান্সপ্লান্টেশন কম হচ্ছে। সুতরাং আমরা যদি, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এই সমস্যা সারা পৃথিবী, যে শর্টেজ অফ কিডনি, কিডনি নাই, পর্যাপ্ত সংখ্যক কিডনি নাই আমাদের হাতে যে আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পারবো। সুতরাং আমাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন। আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশনটাকে যদি আরো বেগবান করতে চাই, তাহলে আমাদের এটা দরকার যে মৃত মানুষের কিডনি সংযোজন আমরা করতে পারি কিনা। আচ্ছা, এখানে একটা ভুল কনসেপশন আছে অনেকের। এখানে মৃত বলতে আমরা মিন করেছি ব্রেন ডেথ। এখন ব্রেন ডেথ কনসেপ্টটা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। যেমন ধরেন, একজন মানুষ একটা রোড অ্যাক্সিডেন্টে আহত হলো, তাকে একটা হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হলো, এবং রোড অ্যাক্সিডেন্টে তার মাথায় আঘাত পেয়েছে সে। এখন যেটা হবে এক সময়, যে তাকে আমরা হয়তো ভেন্টিলেটরে দিয়ে দিল, মানে সে অনেক তার অনেক আঘাত আছে, সে অনেক দিক থেকে সে মানুষটা অজ্ঞান, তার ব্রেইনে মাথায় আঘাত পাইছে। এখন এক সময় কি হবে, সে ভেন্টিলেটরে যাবে, ভেন্টিলেটরে আপনার যেটাকে বলেন লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্টে চলে যাবে। হ্যাঁ, লাইফ সাপোর্টে যখন তারা থাকেন, যখন ভেন্টিলেটরে থাকেন, একটা সময় পরে যেটা হয় যে এর মধ্যে একটা কিছু সংখ্যক মানুষের ধীরে ধীরে ব্রেনটা কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সেটাকে আমরা বলি ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম মানে হচ্ছে আমার ব্রেনের যে অংশ আছে, একটা হচ্ছে বড় অংশ, একটা হচ্ছে স্টেম। স্টেম মানে হচ্ছে মানে বাংলা কি বলে, মানে স্টেম, কাণ্ড। আচ্ছা, রাইট, কাণ্ড। হ্যাঁ, কাণ্ড। তো এই ব্রেন স্টেমের মধ্যে আমাদের ভাইটাল সেন্টার গুলো থাকে। আমরা যে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, আমাদের যে আমাদের যে জ্ঞান, আমরা যে সুস্থতা, আমাদের সেটা সেই সেন্টার গুলো সব ভাইটাল সেন্টার, হার্ট, আপনার সব ভাইটাল সেন্টার গুলো ব্রেন স্টেমে থাকে। যখন ব্রেন স্টেমটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সে আর বেঁচে থাকবে না, সে আসলে বেঁচে নাই সত্যিকার অর্থে। দেখবেন তার হার্ট চলতেছে, সত্যিকার অর্থে তার হার্ট চলতেছে, কিন্তু সে আসলে মৃত, কারণ তার ব্রেন স্টেমটা নষ্ট হয়ে গেছে। ব্রেন স্টেমটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আপনি তাকে ভেন্টিলেটরে রাখলে তার কিন্তু হার্ট চলতে থাকে। সুতরাং এটা মানুষকে বোঝানো একটু ডিফিকাল্ট, যে হার্ট চলতেছে কিন্তু আসলে মৃত। তা আমরা কেমন করে বুঝবো? তা আমাদের কতগুলো পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো করে আমরা বের করতে পারি তার ব্রেন স্টেম কাজ করছে কিনা। সেই পরীক্ষাগুলো করবে, কিন্তু কারা করবে? যারা কিডনি ট্রান্সপ্লান্টেশনে জড়িত তারা করবে না, কারণ তারা করলে তারা বায়াসড হতে পারে। তারা সুতরাং করবে হচ্ছে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট একটা টিম প্রতিটা হাসপাতালে। সুতরাং আমাদের দেশে আইসিইউতে, মানে যারা আইসিইউ, যেসব হাসপাতাল আইসিইউ আছে, সেই সব হাসপাতালে একটা টিম থাকা দরকার, যারা ব্রেন ডেথ ডিক্লেয়ার করতে পারবে। যা বলবে যে এই মানুষটা ব্রেন স্টেম নষ্ট হয়ে গেছে, উনার নাও হি ইজ ইন ব্রেন ডেথ, মানে কিন্তু আসলে ডেথ, আসলে ডেথ, সে মরে গেছে, সে আর ফেরে আসবে না। কিন্তু যেহেতু তার হার্ট চলতেছে, সেজন্য এটা বোঝা আসলে ডিফিকাল্ট, সহজ ভাবে, যে আসলে যে তার হার্ট, সে মরে গেছে, কারণ তার হার্ট তো চলতেছে, কিন্তু আসলে সে ব্রেন ডেড। সুতরাং যদি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, এবং সেই কমিটি কারা কারা এই কমিটিতে থাকবে, সেটা কিন্তু আমাদের পার্লামেন্টে যে অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে খুব সুনির্দিষ্ট ভাবে বলা আছে যে কারা কারা এই টিমের সদস্য হবে, এবং তারা কোনোভাবেই এই ট্রান্সপ্লান্টেশনে জড়িত থাকবে না। এবং তারা যদি ডিক্লেয়ার করে যে এই মানুষটার ব্রেন ডেথ হয়ে গেছে, কিন্তু সে ভেন্টিলেটরে আছে, তখন আমরা তার অর্গানগুলো আমরা প্রক্রিয়া করতে পারি। প্রক্রিয়া করে, যেমন আমরা যদি কিডনি নিয়ে যাই, কিডনিকে কিন্তু আমরা ইনকিউবেট করে 5 দিনের মতো আমরা এটাকে ভালো রাখতে পারি, এবং 5 দিনের মধ্যে এটা আরেকজনের শরীরে এটা প্রতিস্থাপন করতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে। তো এই জিনিসটা মানুষকে বোঝানো দরকার, মানুষকে এই ব্রেন ডেথের কনসেপ্টটা মানুষকে বোঝানো দরকার সবাইকে, যাতে সবাই সচেতন হয় যে আমার আত্মীয় যদি ব্রেন ডেথ হয়ে যায়, তাহলে আমরা কিডনি অর্গান দান করতে পারি। এবং আপনি বুঝতে পারছেন যে আপনার একজন ব্রেন ডেথ মানুষের 2টা কিডনি সে দান করতে পারে, 2টা কিডনি দান করতে পারে। 2টা দান করলে কিন্তু 2জন মানুষ যারা ডায়ালাইসিস করে ধুকে ধুকে জীবন যাপন করে, তাদের একটা নতুন জীবন ফিরে পাবে। হ্যাঁ, এবং দে উইল বি লাইক আমাদের মতন সুস্থ মানুষের মতো। সুতরাং সেই জন্য আপনার আমরা যদি এই ডিজিজ ট্রান্সপ্লান্টেশনটাকে আমরা আরো করতে পারি, আরো বেশি চালু করতে পারি, এবং মানুষ যদি বুঝে যে আমি আমার কিডনিটা দান করে যেতে পারি, সে
এই যে কোনো সময় এই ডোনার কার্ড যেটা কিডনি ফাউন্ডেশন কিংবা আরো অন্যান্য সেই ডোনার কার্ড সে ফিল আপ করে যে তার তার যে মত আছে তার অর্গান নেওয়ার ব্যাপারে সেটা বলে যেতে পারে, কিংবা সে মৌখিকভাবে তার আত্মীয় স্বজনদেরকে বলে যেতে পারে যে আমি আমার এরকম অবস্থায় যদি আমি পড়ে যাই তাহলে তোমরা আমার অর্গান নিতে পারো। হ্যাঁ, সেটা সে যদি বলে যায় তাহলে আমাদের আর কোনো লিগাল প্রবলেম থাকবে না। কিন্তু যদি নাও বলে যায়, তার আত্মীয় নিকট আত্মীয় স্বজনরা যদি মনে করেন যে আমরা তার তার অর্গানগুলো ডোনেট করতে চাই তো দিতে পারে। কিন্তু সেটা তাদেরকে বোঝাতে হবে যে তাদেরকে জানতে হবে পরিষ্কারভাবে যে এই পেশেন্টের আমার সেই আত্মীয়ের ব্রেন ডেথ হয়ে গেছে, এখন সে আর আসলে বেঁচে নেই এবং সে ফিরেও আসবে না। শুধুমাত্র অর্গানগুলো দিয়ে আমরা মানুষকে হেল্প করতে পারি, মানুষকে সাহায্য করতে পারি, মানুষকে নতুন জীবন দান করতে পারি। সেই জিনিসটা মানুষের মধ্যে প্রচার করা দরকার, এবং এই জিনিসটা প্রচার করার জন্য আপনাদের এই মিডিয়ার সবার সহযোগিতা প্রয়োজন। কারণ এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, যে সেই কনফিউশন যাতে দূর হয়ে যায়, মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে যে ব্রেইনের ব্যাপারটা কি, এবং কিডনি দান করলে এবং কিডনি দান, এবং আরেকটা জিনিস হতে হবে আমার মনে হয় আমাদের করতে হবে, যেটা কাজটা আমাদেরকে করতে হবে নেফ্রোলজিস্টে বাংলাদেশে, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা লিস্ট তৈরি করতে হবে যে কারা কারা অর্গানটা পাবে। কারণ আমি হয়তো অর্গান পাওয়া গেল, এখন আমার হয়তো এমপি সাহেব কিংবা মানে উচ্চবিত্ত কেউ অর্গানটা নিয়ে নিল, তাহলে তো এটা হয়তো ন্যায় হবে না, ব্যাপারটা ন্যায় সূচক হবে না। সুতরাং এটাকে যদি আমরা ন্যায্যতার মধ্যে না রাখি তাহলে এটার প্রতি মানুষের আগ্রহ কমে যাবে। সে যখন জানবে যে একজন সেই পাবে যার এটা বেশি প্রয়োজন, কিডনিটা বেশি প্রয়োজন। সুতরাং এরকম যদি আমরা একটা এই ডোনাল রেসিপিয়েন্ট লিস্ট করে রাখতে পারি যে কারা কারা কাঁধে হলে কে আগে পাবে, সেটার জন্য আসলে আমাদের বিভিন্ন হাসপাতালের মধ্যে একটা একটা যোগাযোগ করতে হবে, এবং একটা সেন্ট্রাল একটা সরকারকে আসলে একটা সেন্ট্রাল যেটা অর্গান প্রকিউরমেন্ট অর্গানাইজেশন যেটা বলতেছিলেন প্রফেসর কোরিয়াহান, ওপিও, সেই ওপিও একটা তৈরি করতে হবে, এবং তারা সব এই বাংলাদেশের সব যারা হাসপাতাল যেখানে কিডনি রোগের কিডনি ফেলের চিকিৎসা হয়, ডায়ালাইসিস হয়, সেখান থেকে সবার ডেটা নিয়ে তার একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করে রাখবে যে কে আগে পাবে তারপরে কে পাবে। সেখানে যেন কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স কিংবা টাকা পয়সার ইনফ্লুয়েন্স কিংবা অন্যান্য প্রশাসনিক ইনফ্লুয়েন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্লুয়েন্স কাজ না করে, সেটাকে এনশিওর করতে হবে। কারণ সেটা এনশিওর না করলে আমাদের মানুষের মনে এই অর্গান দেওয়ার ইচ্ছাটা চলে যাবে। কারণ যখন দেখবে যে এই অর্গানটা আমার আত্মীয় কিডনিটা পাচ্ছে একজন, কারণ তার অনেক টাকা আছে সেই জন্য সে পাচ্ছে, তাহলে এটার প্রতি মানুষের আগ্রহ কমে যাবে। সুতরাং এটাকে ন্যায্যতার মধ্যে রাখতে হবে। সুতরাং এই কাজগুলো আমাদের আসলে করা প্রয়োজন। এই কাজগুলো করলে আমরা বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্টেশন, কিডনি সংযোজন আরো অনেক বেশি করে করতে পারবো, এবং মানুষের অনেক উপকার হবে। মানুষ অনেক বেশি দিন কিডনি ফেলিয়ার হলেও মানুষ অনেক বেশি দিন বেঁচে থাকবে। তো এই ব্যাপারটা আমার মনে হয় যে আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা that donations are made for the benefit of the people and not the benefit of the wealthy. So in Australia, we were bumbling along at about 10 donors per million population. And our Prime Minister said to our Health Secretary, I want you to stop stuffing around. And I tell you, that's a direct quote from our Prime Minister. Stop stuffing around, actually fix this. And this graph shows that if you make that decision at government level, you can make impressive inroads into transplantation. So by creation of our Organ and Tissue Agency, which had 10 goals, 10 activities, 10 projects. The biggest problem is raising the question of donation with the family of those who have died. It's very difficult. It's very tough. Imagine it for yourself. In the intensive care unit, this is your brother, your mother, your wife, your child. How would you feel if they raised this question with you? And the answer is you have to have very well-trained people who have done this many times, who understand the reactions and can help the explanation and can be trusted. Professional education packages, community awarenesses,
again critical to the community to understand what donation means and, more importantly, what it achieves. This is some of the events that we've had in Australia. But government investment is at the centre of deceased donation and transplantation by creating an organ procurement organisation, as I showed you for the Australian environment. And what is its role? Maintaining the law, maintaining public trust, organising hospital donation processes, keeping it safe, collecting data, transporting organs, ensuring that the data is exchanged and quality is monitored, education and training, and ensuring public attitudes, information provision, and being media responsive. To you, gentlemen, as you raise legitimate questions. So when you look at deceased donation on the left here, it becomes a heap more concentrated and more difficult because you need resources outside of the normal medical resources. It needs national investment and it needs community support. And in yellow, I've shown where it needs government identified support because a post-transplant cost is not going to fund deceased organ donation. So, in summary, illegal brokers and profiteers need to be in prisons and not in your hospitals. Private hospitals need to be on notice to operate legally or risk closure. Both in China and India, that has changed the outcomes in those countries. And importantly, success needs a plan. And that is a plan that you need to stick at for years to be successful. This does not happen in minutes. So we are looking at a blue sky for Bangladesh, and it is your journey that will take those 40,000 stories and decide if they are all tragedies or whether some will be successes. Thank you for the opportunity to be here and talk with you. করেন মানুষের মধ্যে যদি ব্যাপারটা প্রচার করেন এবং মানুষের মধ্যে যদি এই সচেতনতা হয় যে হ্যাঁ আমরা এই ধরনের এই অবস্থায় যদি আমাদের আত্মীয় স্বজনরা যায় আমরা কিডনি দান করব, তাহলে আস্তে আস্তে দেশে এই কিডনি সংযোজনের হার বাড়বে, মানুষ আরো ভালো থাকবে এবং কিডনি ফেলিওর হয়ে গেলেও তারা প্রায় সুস্থ জীবনযাপন করবে। আমার মনে হয় আপনাদের কাছে ব্যাপারটা কি পরিষ্কার হয়েছে? জি, ঠিক আছে। তো আমার মনে হয় আমি আর বেশি কিছু কথা বলতে চাই না, আমি অনেকক্ষণ কথা বলেছি। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you, sir. We will go to the question answer session bit later. So may I now request Tiny Firdaus Rashid, Managing Director, Kidney. এই যে কিডনি ফেলিওর অথবা এন্ড স্টেজ রিনাল ডিজিজ অথবা কিডনি আচ্ছা, এটা হলে অলরেডি তো স্যার এখানে সবাই বলে গেছেন যে এটা আসলে চিকিৎসা থাকে হলো দুটো, ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্ট। দুটো অনেক কস্টলি, অলরেডি স্যার বলেছেন, কিন্তু একটা পার্থক্য আছে। যখন ডায়ালাইসিস করা হয় দেখা যায় যে ডায়ালাইসিসের খরচ তো আছেই, এবং ডায়ালাইসিস যারা করে একটা সময় তারা কিন্তু আসলে তাদের রেগুলার যে অ্যাক্টিভিটি, যে ফাংশনালিটি, সেখান থেকে সরে যায় আর পারে না। তার ডায়ালাইসিসের খরচ তো করতে হচ্ছেই, সে যে কন্ট্রিবিউশনটা সংসারে করতো সেটা আর পারে না। দ্যাট ইজ সে আরো বেশি ইকোনমিক্যালি এবং ফাংশনালি ডিসেবলড হয়ে যাচ্ছে। কিন্তু ট্রান্সপ্লান্ট করলে যদিও এটা একটা বড় খরচ, আর তারপরে এই মানুষটা কিন্তু মানে ফাংশনালিটিটা কিন্তু তার আবার একদম নর্মাল মানুষের মতো ফিরে আসে। সুতরাং তার খরচ হলেও সে কিন্তু তার যে অ্যাক্টিভিটিস, তার যে প্রোডাক্টিভিটি, সেটা কিন্তু সে মেনটেন করতে পারে। সুতরাং সে কিন্তু আর বার্ডেন হয় না।
সে তার যে ইনকাম অথবা তার যে প্রোডাক্টিভিটি সেটা মেনটেন করতে পারে। সুতরাং ডায়ালাইসিস আর ট্রান্সপ্লান্টের ভিতরে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই ট্রান্সপ্লান্ট আসলে আলটিমেট সলিউশন। তারপরে যে কথাটা আসে যে ট্রান্সপ্লান্ট করতে গেলে তো আমার একটা কিডনি লাগবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের যে কোনো একজনের খুব কাছের মানুষের কিডনি লাগবে, আপনারা আসলে কয়জন সাহস করে দিতে পারবেন? অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আসলে পারে না। খুবই ইমোশনালি যদি মানে অ্যাটাচড হয় শুধু তখনই পারে। তার মানে আসলে দেখা যাচ্ছে যে আসলে ট্রান্সপ্লান্ট করতে চাইলেও কিন্তু আমরা আসলে পারছি না করতে, অর্গানটা পাচ্ছি না, এবং যার কারণে আলটিমেটলি যেটা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই কিডনি কেনা বেচা এই জিনিসটা চলে আসে। কারণ নিকট আত্মীয় যার কাছ থেকে আসলে যে আসলে এলিজেবল দেওয়ার জন্য সে, এবং তারা অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে দিতে পারে না, আবার অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে আসলে ম্যাচ করে না, যার জন্য দিতে পারে না। সো লিগ্যাল ওয়েতে এই কিডনি ট্রান্সপ্লান্টটা আসলে কিন্তু সম্ভব হলো যদি আমরা এই ডিসিজ ট্রান্সপ্লান্টটাকে যদি আমরা এক্সপান্ড করতে পারি। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে টেকনিক্যাল দিকটা হয়তো আমরা অথবা টেকনিক্যাল সাইডে যারা আছি তারা করে দিতে পারবো। যেহেতু আমরা লাইভ ট্রান্সপ্লান্ট করতে পারি, ডিসিজ ট্রান্সপ্লান্ট আমরা করতে পারবো, এই সেটআপও তৈরি করতে পারবো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো মোটিভেশন এন্ড অ্যাওয়ারনেস। এবং আমরা কিন্তু আজকে এখানে আসছি এই জন্য, এবং এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য কিন্তু আসলে আপনাদেরই ভূমিকা সবচেয়ে বেশি। একটু আগে স্যার যেটা বললেন যে আপনারা যদি ইয়েস 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 বলেন দ্যাট ইজ ইয়েস, আপনারা যদি নো 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 বলেন দ্যাট ইজ নো। আসলে কিন্তু তাই আপনারা যেভাবে আপনাদের এই এই ডিসিজ ট্রান্সপ্লান্টেশনটা এটার এগেইনস্টে যে স্টিগমাটা, অথবা আমরা অনেকে আসলে বুঝি না জিনিসটা কি, মানে আমাদের জেনারেল পপুলেশন, তাদেরকে বোঝানো এবং তাদেরকে যদি আপনারা মোটিভেট করতে পারেন তাহলে কিন্তু এই কাজটা অনেক সহজে এগিয়ে যাবে। কারণ টেকনিক্যাল দিকটা তো টেকনিক্যাল দিক, ওটা আসলে টেকনিক্যাল ভাবে জিনিসগুলো মেইনটেইন করতে পারলেই হয়ে যায়, কিন্তু ইমপ্লিমেন্টেশন এবং এই ট্রান্সপ্লান্টটাকে প্রোগ্রাম মানে একদম সাস্টেইন একটা সাস্টেইনেবিলিটি আনার জন্য এটা আসলে দরকার হলো মোটিভেশন এন্ড অ্যাওয়ারনেস। আমি আসলে এই বলে শেষ করছি এবং আশা করবো যে আপনারা এই ব্যাপারে সবচেয়ে আসলে ইম্পর্টেন্ট যে ভূমিকা সেই ভূমিকাটা আপনারা পালন করবেন। থ্যাংক ইউ। Thank you so much. 2004 সাল থেকে কিডনি ফাউন্ডেশন হসপিটাল, যদিও প্রফেসর হারুন রশিদ সাহেব হসপিটাল সম্বন্ধে বিস্তারিত বলেছে, তবু আমি বলতে চাচ্ছি যে কিডনি ফাউন্ডেশন হসপিটালে ওয়ান স্টেপ সার্ভিস কিডনি, ইউরোলজি এবং নেফ্রোলজি দুইটা বিষয় সেবা প্রদান করে থাকে, এবং খুবই কম মূল্যে ডাক্তাররা প্রফেসররা রোগী দেখে থাকে। শুধুমাত্র প্রথম ভিজিটে তারা 500 টাকা নেন, যেটার 100 টাকা চলে যায় রেজিস্ট্রেশন ফি হিসাবে, এবং বাকি 400 টাকা ডাক্তাররা পান। ওখান থেকে আবার 20% কিডনি ফাউন্ডেশনকে ওনারা ডোনেট করেন। দ্যাট মিনস 320 টাকায় কিডনি ফাউন্ডেশনে হাইয়েস্ট লেভেলের প্রফেসর থেকে আরম্ভ করে প্রফেসর লেভেল বলেন, অ্যাসোসিয়েট প্রফেসর বলেন, এনারা রোগী দেখে থাকে। মেডিকেল অফিসাররা 100 টাকা নিয়ে থাকেন, সেটাও কিডনি ফাউন্ডেশনকে ওনারা ডোনেট করে দেন। এবং ট্রান্সপ্লান্ট পেশেন্ট যারা আছে তাদের যে 100 টাকা প্রত্যেক শনিবারে তারা ফলো আপে আসেন, 100 টাকা ভিজিটে তারা ডাক্তারকে দেখান, প্রফেসরকে দেখান, সেই 100 টাকাও চলে যায় কিডনি ফাউন্ডেশনের ফান্ডে। দ্যাট মিনস ডাক্তাররা ডেডিকেটেড ফর দ্য কিডনি পেশেন্ট হিয়ার ইন কিডনি ফাউন্ডেশন। এবং এই কিডনি ফাউন্ডেশনে যে স্বল্প মূল্যে রোগী দেখা হয় এবং যে চিকিৎসা সেবা দেওয়া হয়, সেটা আপনারা হয়তো ভাবতে পারেন যে এই টাকাটা কোথা থেকে আসে। এটা নন প্রফিটেবল হসপিটাল, এখান থেকে যেটা আমরা রোগীর কাছ থেকে সামান্য অর্থ নিয়ে থাকি সেটাই এখানে ইনভেস্ট করা থাকে। যেমন এখানে যে ল্যাব টেস্ট গুলো করা হয় সেটা অন্য অন্য যেটা লাভজনক প্রতিষ্ঠানে ল্যাব টেস্ট হয় তার থেকে 30% ডিসকাউন্টে আমরা ল্যাব টেস্ট করে থাকি এখানে। এবং বেড আমাদের অন্যান্য হসপিটালে যদি একটা রোগীর বেড ভাড়া যদি আপনার জেনারেল বেড ইজ নট দ্য গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালের সাথে তুলনা করি না, এই কারণে তারা অনেক কিছু গভর্নমেন্ট তাদেরকে প্রোভাইড করে, কিন্তু ফাউন্ডেশনে এখন পর্যন্ত আমরা গভর্নমেন্টের কাছ থেকে কোনো কিছু পাইনি বা নেইনি। আমরা নিজেরা যেটুকু পেশেন্ট থেকে আমরা পাচ্ছি সেটি আমরা ওখানে খরচ করে ফেলছি, কিন্তু আমাদের আছে লোকাল ডোনেশন অনেক বেশি।
আমাদের জাকাত ফান্ড আছে, সেই জাকাত ফান্ড থেকে আমরা কিডনি ফাউন্ডেশনের যে ডায়ালিসিস পেশেন্ট আছে তাদেরকে আমরা ডিসকাউন্টের মাধ্যমে ওই জাকাত ফান্ড থেকে আমরা ব্যবহার করি। যেমন আমরা 3 বছর হয়ে গেলে তাদেরকে একটা ডিসকাউন্ট দিই, 2 বছরকে একটা ডিসকাউন্ট দিই, 5 বছর হয়ে গেলে পুরো ফ্রি ডায়ালিসিস তারা করে। এবং অতি দরিদ্র রোগী যখন আমাদের কাছে আসে অ্যাপ্লিকেশন করে তাদেরকেও আমরা ফ্রি ডায়ালিসিসের ব্যবস্থা করে থাকি। সুতরাং কিডনি ফাউন্ডেশন এই যে সার্ভিসগুলো দিচ্ছে সম্পূর্ণটাই কিন্তু বাংলাদেশের লোকাল ডোনেশনের মাধ্যমে যে টাকা আসে সেগুলো দিয়ে দিচ্ছি। এবং আমাদের কিডনি ফাউন্ডেশনের বর্তমানে প্রায় 5টা রানিং ব্রাঞ্চ আছে এবং আপকামিং যেগুলি আরো আসছে সেগুলি আরো 4-5টা আছে। আমাদের কিডনি ফাউন্ডেশনে একটা অ্যাগ্রো ফার্ম আছে যেটা পাবনার চাকমোহর আনকুটিয়াতে, সেখান থেকেও আমাদের ইনকাম আছে কিডনি ফাউন্ডেশনে। ওখান থেকে আমাদের গরু আছে, আমাদের মহিষ আছে, আমাদের ভেড়া আছে, আমাদের হাঁস মুরগি, তারপরে ভেজিটেবল ফার্ম, ওগুলা আসে আমাদের ঢাকা ফাউন্ডেশনে যে রোগীদেরকে আমরা 3 বেলা খাওয়াচ্ছি সেখানে। কারণ কিডনি ফাউন্ডেশনের রোগীদের খাওয়ার জন্য কোনো চার্জ আমরা নেই না, এটা একদম ফ্রি অফ কস্টে তাদেরকে আমরা সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারটা দিয়ে থাকি। এইটা আসে আমাদের অ্যাগ্রো ফার্মের ওখান থেকে যেগুলো প্রোডাক্ট আসে সেগুলো আমরা এখানে ইউজ করি সম্পূর্ণভাবে। আমাদের এটা কিন্তু এই যে জীবাণুমুক্ত, আমরা যেটাকে এখন বেশি ভাই বলি যে কি বলে ন্যাচারাল গ্রোথ। কারণ কিডনি ফাউন্ডেশনের ওই ফার্মের ভিতরে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি, ওখানে আমাদের বায়োগ্যাস তৈরি হয়। সুতরাং ওখানে বায়োগ্যাসের থেকে যে আমরা সাবস্টেন্সটা পাই সেটাও কিন্তু আমরা ফার্টিলাইজার হিসাবে ওখানে ব্যবহার করি। সুতরাং ওখানে সম্পূর্ণভাবেই প্রাকৃতিকভাবেই সবজি উৎপাদন করা হয়। ওই মুরগি হাঁসের ডিমগুলো আমাদের আবার বাইরে বিক্রিও হয়, কারণ ডেইলি ওখানে 10,000 ডিম আমরা পাই। 10,000 ডিম তো আর ঢাকায় আমাদের ইউজ হয় না, তো সুতরাং ওটা আমাদের কিন্তু ডেইলি আবার বিক্রিতে চলে যায়। তো সুতরাং কিডনি ফাউন্ডেশন সম্বন্ধে আমি এইটুকুই আপনাদেরকে বললাম। যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমরা জানাবো আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ। মুসলিম এই দেশে আছে প্রায় 90% মুসলমান। আমাদের ইসলাম ধর্ম এই কিডনি দান করা, কিডনি গ্রহণ করাটাকে অনুমোদিত করছে কিনা এটা অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন কাজ করে। তো এটা বলার জন্য ছোট্ট একটা ঘটনা বলি আমি, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, যে বুঝতে পারবেন যে ইসলাম ধর্ম শুধু অঙ্গ দান না বরং জীবন দানকেও কিভাবে উৎসাহিত করতেছে। আজকে থেকে 1400 বছর আগে আমাদের নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একটা যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ। আপনারা জানেন অনেকে, ইরাকে এসে যুদ্ধটা হয়েছে ইয়ারমুকের যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে একজন সাহাবী উনি প্রায় মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করতেছেন। এমন অবস্থা আরেকজন সাহাবী ওনার কাছে পানি নিয়ে আসছেন একটু পানি পান করানোর জন্য। পাশে থেকে আরেকজন আহ বলে একটা শব্দ উচ্চারণ করছে। তখন উনি বলতেছেন যে উনাকে আগে পানি পান করান। উনি তো মুমূর্ষ, তো পানি নিয়ে ওই দ্বিতীয় জনের কাছে চলে গেছেন। যাওয়ার পর উনি পানি পান করতে যাবেন, এমন সময় পাশ থেকে আরেকজন বলতেছে আহ। তখন দ্বিতীয় জন বলতেছে আপনি পানি নিয়ে ওই ব্যক্তির কাছে যান। তৃতীয় জনের কাছে পানি নিয়ে গেছেন। যাওয়ার পর গিয়ে দেখবেন যে তৃতীয় জন মারা গেছেন। উনি ব্যাক করে দ্বিতীয় জনের কাছে আসছেন, দ্বিতীয় জনও মারা গেছেন। ব্যাক করে প্রথম জনের কাছে আসছেন, প্রথম জনও মারা গেছেন। বিখ্যাত ঘটনা, ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, আজকে থেকে 1400 বছর আগে। তাহলে ইসলাম ধর্মের মধ্যে এই যে ঘটনাটা আপনারা দেখলেন, একজন মানুষ আরেকজন মানুষের জন্য অঙ্গ দান না বরং জীবন দান করে গেছেন। কাজে ইসলাম ধর্মের মধ্যে এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সি নাই। আসলে ডক্টর জাকির নায়েক যে কথাটা বলছেন যে 3টা শর্তে অঙ্গ দান করা বৈধ, যেটা আমরা পালন করি এই দেশে। একটা অঙ্গ বিক্রি করা যাবে না, দান করতে হবে। আরেকটা, যিনি অঙ্গ দান করবেন সেটা ওনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হবে না। আপনারা শুনলেন যে 2টা কিডনির মধ্যে একটা কিডনি দান করলে কেউ মারা যায় না, তিনি দিব্যি বেঁচে থাকতে পারেন। আরেকটা হচ্ছে যিনি কিডনি নিবেন ওটা ওনার জন্য লাইফ সেভিং হইতে হবে, তো অবশ্যই লাইফ সেভিং সেটা। এই 3টা শর্তের মধ্যে কিডনি দান করা যেতে পারে। এটা হলো একটা। দ্বিতীয় যে ধারণা আমাদের মধ্যে একটু কাজ করে, ভুল ধারণা, সেটা হচ্ছে মরণোত্তর কিডনি দান করলে বোধহয় আর আমাকে ডেড বডি বোধ দেওয়া হবে না, বা দিলেও বোধহয় একটা বিকৃত ডেড বডি আমাকে দেওয়া হবে। একদমই ভুল ধারণা। আসলে মরণোত্তর কিডনি দান আইসিইউতে হয়, এবং আইসিইউতে এই কিডনি বা এই সমস্ত অর্গান ডোনেট করার পর ডেড বডিটাকে সুন্দর করে সেলাই করে প্যাকেট করে একদম একটা স্বাভাবিক ডেড বডির মতোই মানুষ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়, এবং সেটাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে ওই স্বাভাবিকভাবেই জানাজা নামাজ পড়া হয়, এবং সেটাকে আলটিমেটলি কবরে দাফন করা হয় এটাকে। কাজে এক্ষেত্রে কোন রকম ডেড বডির বিকৃতির প্রশ্নই আসে না, অসম্মানের প্রশ্নই আসে না,
এবং এই ডেড বডিটাকে স্বাভাবিক নিয়মেই দাফন কাফন করা হয়। কাজেই আমার মনে হয় যে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা যত বেশি প্রচার করব তত মানুষের মধ্যে এই ভুল ধারণাগুলি কেটে যাবে। আমার এই কথাগুলি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you so much, sir. And I think it is critical for all the medical associate, sociologists, and also governmental sectors to gather and start to continuously discuss about how to improve the or provide the medical therapeutic chances to our patients. So I sincerely hope today is the kind of turning point in Bangladesh to accept or to develop or to improve the disease donor transplantation system in the future. Okay, thank you very much. Thank you so much. আমি গত 12 বছর থেকে ডায়ালিসিস সেবা নিচ্ছি কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। তো আমার হাই ব্লাড প্রেশার ছিল, সেখান থেকে আমার হঠাৎ করে কিডনি ফেল হয়ে যায়, তখন বাধ্য হয়ে আমাকে ডায়ালিসিসে যেতে হয়। আর আসলে আমার ফ্যামিলিতে সবাই হাই ব্লাড প্রেশার, যে কারণে ভাই বোন সবাই, যে কারণে আমাকে ট্রান্সপ্লান্ট করার সুযোগটা আমি আর পাইনি। দ্বিতীয়ত হচ্ছে এই আমি তো আল্লাহর মধ্যে 12 বছর ধরে নিচ্ছি আপনাদের দোয়ায়। তো সবচেয়ে বড় জিনিসটা হলো যে এই ট্রিটমেন্টে একটাই ব্যাপার যে বেয়ার করা খুব কঠিন হয়ে যায়। তো এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল রোগীদের এই ডায়ালিসিসের সুবিধার কথা চিন্তা করে ওনারা এই পেশেন্টদেরকে ওই ডিসকাউন্টের একটা ব্যবস্থা করে দিয়েছেন। আর এমনিও তো খরচ তো কম। আমার তো মনে হয় বাংলাদেশে প্রাইভেট সেক্টরে সবচেয়ে কম খরচ কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ডায়ালিসিসে, তারপরেও আবার পেশেন্টরা হচ্ছে তার উপর ডিসকাউন্ট। আর ম্যাডাম যেটা বললেন যে হচ্ছে এই অনেক পেশেন্ট আবার ফ্রি ডায়ালিসিস পায়। তারপর আমাদের খরচ কম, মানে ইনভেস্টিগেশন কস্ট কম। তারপরে ডাক্তার স্যার আমাদেরকে সবসময় সুযোগ্য পরামর্শ দেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের স্যার প্রফেসর হারুন স্যারের মূল্যবান পরামর্শ এবং সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি। আর তার সাথে আছে আমাদের ম্যাডাম, উনি তো সবসময় আমাদেরকে করেন। আর আমরা সবসময় হচ্ছে হসপিটাল থেকে যে কোনো ধরনের সহযোগিতা পেয়ে থাকি। আমি তো 12 বছরে আমার মনে হয় না যে আমি কখনো ওনাদের কাছ থেকে কোনো সহযোগিতা চেয়েছি যেটা আমি পাইনি। সবসময় ওনারা করে থাকেন সবাই। তারপরে ডাক্তার স্যাররা আছেন, স্টাফ যারা আছেন, এই যে সবাই খুব হেল্পফুল। তারপরে আপনার এই আছেন যে নার্স যারা আছেন, তারা তো আমাদের ফ্যামিলির মতো। আর সবচেয়ে 3 দিন তাদের সাথে আমাদের 4 ঘন্টা করে থাকতে হয়। তারা যে সুবিধাটা দেয়, তারা তার নিজেদের ফ্যামিলির মেম্বার মনে করে আমাদেরকে। যে সেবাটা তারা আমরা দেয়, এটা আসলে টাকার মাধ্যমে আসলে এটা করা সম্ভব না। আর তারপরে এমনি আরো যারা আছে, এই স্টাফ যারা আয় আছে, ওয়ার্ড বয় আছে, যারা আছে, তারা সবাই খুব সহযোগিতা করে এবং সব দিক দিয়ে আমরা খুব আছি। তো আমাদের সবাই দোয়া করবেন। আর একটা রিকোয়েস্ট সেটা হলো আমরা যেন আমাদের পেশেন্টদের জন্য আস্তে আস্তে এই ডায়ালিসিসের জন্য ফ্রি সবাই পেতে পারে, সেটা আমার রিকোয়েস্ট থাকবে সবার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আমরা পাচ্ছি স্যার, মাইকটা একটু যদি নামাই মাইকটা স্যার হাতে নেবেন স্যার, হাতে নিয়ে বলেন। এটা একটা ভালো প্রশ্ন। আসলে সারা পৃথিবীতে বলা হয় যে হাইড্রেশন শরীরের জন্য সবচেয়ে সুস্থতা দান করে। হাইড্রেশন মানে তুমি বেশি পরিমাণে পানি পান করিবে। বাংলাদেশে এখন সামার চলছে, গরম। এই গরমে আমরা বলি যে তুমি 2.5 লিটার থেকে 3.5 লিটার পর্যন্ত পানি খাবে সারা দিনে। রাতে তো 10টার পরে আমরা ঘুমিয়ে পড়ি, তখন তার পানি খাওয়ার প্রয়োজন হয়। এই যে 16-17 ঘন্টা আপনি পান, আপনি একবারে পানি পান করবেন না। এটা পানি পান করবেন আপনার এই যে 24 ঘন্টায় যে 2.5 লিটার পানি পান করবেন, সেটা করা যাবে তো ঘুমের সময় তার করবেন না। আপনি 12 ঘন্টা বা 14 ঘন্টার মধ্যেই পানিটা যেন 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পানি পান করেন, এটা নিয়ম।
কিন্তু শরীর যদি আপনার ফুলে যায়, পায়ে যদি পানি থাকে বিভিন্ন রোগের কারণে, যেমন নেফ্রাইটিস হলে হয়, তখন আমরা তাদের উপদেশ দেই যে ফোলা থাকা পর্যন্ত আপনি 1 লিটারের বেশি পানি খাবেন না, তাহলে পানিটা জমে আপনার লাংসে প্রবলেম হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য দেখবেন যে যারা ডায়ালিসিস করে তাদেরকে সব সময় বলা আছে আপনি 1 লিটারের বেশি পানি খাবেন না, কারণ বেশি পানি খেলে যেহেতু তার প্রস্রাব হয় না, তার প্রস্রাব 100 সিসি হয়, কারো কারো বন্ধ থাকে প্রস্রাব, সেই জন্য আমরা তাদেরকে উপদেশ দিই আপনি যেহেতু ডায়ালিসিস করছেন, ডায়ালিসিস করে আপনার জমানো পানিটা আপনাকে বের করতে হয় ওই ডায়ালিসিস করার মাধ্যমে। ডায়ালিসিসের যে ডায়ালাইজারটা হয়, আর্টিফিশিয়াল যে কিডনিটা আছে, সেই কিডনি দিয়ে আপনি সপ্তাহে যদি 3টা করে ডায়ালিসিস করেন, তাহলে 2 সপ্তাহ 48 ঘন্টায় আপনার কিন্তু 1 লিটার পানি খেলে 2 লিটার পানি জমা হয়ে যাচ্ছে। ওই 2 লিটার পানি আবার বের করে দিতে হয় ডায়ালিসিসের মাধ্যমে। এই ট্রান্সপ্লান্ট রোগীর ক্ষেত্রে কোন পানির ওই সাধারণ মানুষের মতোই 2 থেকে 2.5 লিটার 3 লিটার করে পানি খেতে পারে। এটা আপনাকে, তবে তার সঙ্গে আপনি যে স্বাস্থ্যের কথা বললেন, আপনাকে লবণ খুব কম খেতে হবে, আপনাকে চিনি খাওয়া বর্জন করতে হবে, আপনি ফাস্ট ফুড বর্জন করতে হবে। এখন কোকোকোলা, 7 আপ থেকে শুরু করে হাজারো হাজারো এই যে সফট ড্রিঙ্ক চলে এসছে এবং টেলিভিশনে যে প্রচার করা হচ্ছে, এইটা মানুষের মধ্যে খুব ক্ষতিকর প্রভাব ফেলছে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এই প্রভাবটা আরো খুব বেশি। এটা মানুষের শরীরকে ডায়াবেটিস তৈরি করে দিচ্ছে, অলস তৈরি করে দিচ্ছে। সেই জন্য এটা আমরা সবসময় ডাক্তাররা বলি এটা পরিহার করেন, এটা পরিহার না করা ছাড়া আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন না। এবং আমরা বলে থাকি যে আপনি প্রতিদিন 20 থেকে 30 মিনিট করে হাঁটাহাঁটি করবেন এবং এই সময়টা আপনি বার করে দিবেন। সেটা সকালে হাঁটেন, দুপুরে হাঁটেন বা বিকেলে হাঁটেন। আপনি যদি না হাঁটেন তাহলে আপনি কখনোই সুস্থ জীবনযাপন করতে পারবেন না। আপনার 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, এটাও আপনাকে মনে রাখতেন। আপনার সাংবাদিকরা আনফরচুনেটলি রাতে জেগে থাকেন, এখন দিনে আপনাদের তেমন একটু ঘুমায় নেন, কিন্তু এইটা না, আমাদের বলা আছে যে আপনারা সাধারণত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। কিভাবে ঘুমাবেন সেটা আপনাদের বের করতে হবে সময় ঠিক মতো। আমি মনে করি যে আপনার প্রশ্নটা কিন্তু উত্তর পেয়েছে। ধন্যবাদ।